বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্যান্ডেলে লোকজন সাজানো শুরু করে দিয়েছে। গোটা এলাকা জুড়ে লাইটিং করা হবে। আজকের বিকেলে সকলেই শপিং করতে বের হবে। আব্বারের ইচ্ছে আদ্রিতা তার পছন্দের শাড়ি পরবে বিয়েতে, কিন্তু আদ্রিতার ইচ্ছে সে লেহেঙ্গা পরবে। এই তো সকালের ঘটনা। আদ্রিতা গোসল সেরে সবে কক্ষে প্রবেশ করেছে। তখনই হোয়াটসঅ্যাপে টুংটাং আওয়াজ করে মেসেজ আসে। ভেজা তোয়ালা চুল থেকে খুলে ফোনখানা হাতে নেয় আদ্রিতা। হোয়াটসঅ্যাপে ঢুকতেই নজরে পড়ে সাদা রঙের জামদানি শাড়ির পিকের দিকে। সঙ্গে সঙ্গে কল করে আদ্রিতা। রিসিভ হতেই বলে, আমি তো বিয়ে করব না, শাড়ির পিক দেখে কি হবে। আব্বার ঘুমাচ্ছিল। কলের শব্দে ঘুম হালকা হয়। ঘুম ঘুম চোখে কলখানা রিসিভ করে কানে তুলেছে। আদ্রিতা এমন কথা শব্দ বলে, ইউর ফল্ট, আফটার আর 365 ডেজ মুভির লিঙ্ক পাঠাচ্ছি। এগুলো কি মুভি? তোমার কাজে আসবে, শিখতে পারবে কিভাবে কোঅপারেট করতে হয়। কিসের কোঅপারেট? রোমান্সের সময় অটিস্টিকের মতো বিহেভিয়ার না করে এই সব মুভি হিরোইনদের মতো করবে। আপাতত ঘুমাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব বলে কল কাটে আব্বার। সাথে সাথে আবার নোটিফিকেশনে আসে, সত্যি মুভির লিঙ্ক দিয়েছে। আদ্রিতা খাটে বসে, কৌতূহলবশত লিঙ্কে ঢুকে পড়ে। ইউর ফল্ট মুভিখানা ওপেন করে আদ্রিতা একটু টেনে দেয়। দেখতে পায় নায়ক নায়িকার বাড়ির সামনে এসেছে। নায়িকা সেটা দেখে নিজের কক্ষে থেকে দৌড়ে চলে আসলো আর একেবারে নায়কের কোলে উঠে পড়ল। তারপর সেখানে আদ্রিতার হাত থেকে ফোনখানা পড়ে যায়। চোখ বন্ধ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। তাই বলে বাড়ির সামনে গেটের কাছে এসব মুভি আব্বার তাসির নামক পুরুষটাকে অসভ্য, অশ্লীল এবং বেপরোয়া বানিয়ে দিচ্ছে। অতি দূরত্ব এসব মুভির লেখকদের থামাতে হবে, না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। রান্নাবান্না আয়োজন চলছে। আজকে আরিফ এবং তার সন্তানদের দাওয়াত করা হয়েছে এই বাড়িতে। আদ্রিতা সবজি কাটছে, আতিয়া বেগম পোলাও রান্না করছে, রাজিয়া বেগম দেশি মুরগির চামড়া ছিলছে। এক পর্যায়ে আসিয়া বলে, মানতে হবে আদ্রিতা, তোর কপাল ভালো, না হলে ফেলে যাওয়া জামাই আবার ফিরে। আমার ভাইয়ের মেয়ে তানহা কত ভালো সুন্দরী, আরে বিয়ে করলে আবার ভালোই হইতো। আতিয়া বেগম শুনে যায়, তবে জবাব দেয় না। আদ্রিতা বিরক্ত লাগে। অন্যায়ের প্রতিবাদ না করলে মানুষ দুর্বল ভাবে, আর প্রতিবাদ করলে বেয়াদব উপাধি দিয়ে দেয়। এতকাল চুপ করে সহ্য করতে শিখিয়েছে। বলেছে তাদের বাড়িতে থাকছো, কিছু বলা যাবে না, কিন্তু এখন আর মায়ের কথা শুনতে ইচ্ছে করে। দু একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করে, যেমন এই মুহূর্তে জোর করে নিজেও আটকাতে পারছে না। এতপর মৃদু হেসে বলে উঠে, বড়মা, আমি আব্বার তাসিনের লিগ্যাল ওয়াইফ। সে হয়তো কোনো কারণে মানতে পারছিল না, কিন্তু এটা তো মানতেই হবে আমার। সাথে সে ভালো থাকবে, আর মা তো তার ছেলে ভালোটাই দেখবে, তাই না? সে যদি নিজের ছেলে ভালোর জন্য আমাকে সুইজারল্যান্ড নিয়ে থাকে, তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে থাকে, এটা তো কোনো অন্যায় নেই, পাপ তো আর করেনি। আসিয়া রেগে বলে উঠে, দেখেছিস বিয়ে ঠিক হতে না হতেই কেমন উড়া শুরু করেছে। ভেবেই নিয়েছে ছোট লোক থেকে বড় লোক হয়ে যাচ্ছে, এখন আর মাটিতে পা পড়বে না। আদ্রিতা আঙ্গুল তুলে বলে ওঠে, আমি কোনোদিনও ছোট লোক ছিলাম না বড়মা। বাংলাদেশে 10 জন বড় বিজনেসম্যানের মধ্যে একজন আমার বাবা ছিলেন। তাছাড়া আমার হাজবেন্ড এবং সফলতা এবং সম্পত্তির কথা আপনাদেরকে বলে দিতে হবে না, জানেনই তো আপনারা। রাজিয়া বলে ওঠে, চাপকে তোর মুখ ভেঙে দিব আমি। কি বলতে চাস? তোর বাবা বড়লোক ছিলেন আর আমাদের বাবা ছোট লোক? আমরা ছোট ঘর থেকে এসেছি। হ্যাঁ, আপনারা ওই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আমাকে সম্মান না দিলে আমি আপনাদের সম্মান দেব না। তাছাড়া ভুলে যাবেন না, এটা আমার স্বামীর বাড়ি বলে আদ্রিতা চলে যায়। কথায় কথা বাড়বে, আর এই মুহূর্তে কথা বাড়াতে চাচ্ছে না সে। আতিয়া বেগম চুপচাপ নিজের কাজ করছে।
যেন এতক্ষণ যা যা কথা বলা হলো কিছুই শুনতে পায়নি। আছিয়া এবং রাজিয়া নিজেদের ইচ্ছে মতো বকা দিতে থাকে আদ্রিতাকে। কতদিন লাগবে তাদের এই ভাঙা রেডিও বন্ধ হতে তার কোনো হিসেব নেই। আব্বারের নতুন কোম্পানি উদ্বোধন হয়েছে সুইজারল্যান্ড। আগে কোম্পানি থেকে 3 গুণ বেশি জায়গা নিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে। 5টা শোরুম এবং ড্রেস জুয়েলারি তৈরির জন্য বড় বড় 2টো কর্মস্থল এবং 5টা অফিস রুম নিয়ে বিল্ডিংটা সাজানো হয়েছে। গেটের সামনে বড় বড় করে লেখা তাসিন ফ্যাশন হাউস। আব্বার তার ক্যাবিনে বসে আছে, মনোযোগ সামনে থাকা মনিটরের পানে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সিয়াম। দরজা খুলে ভিতরে ঢুকতে ঢুকতেই একখানা কবিতা আবৃত্তি করে ফেলে। জীবন আমার দুঃখে ভরা, নাই কোনো মেয়ে ছায়া, ভালোবেসে কেউ ডাকে না বাবু, কারো পিড়িতে হলাম না কাবু। ওরে সিয়াম, তুই মারাত্মক কালাম, তোরে মন দিবে না কোনো শালা। একবার বিরক্ত হয়, চোখ মুখ কুচকে বলে, স্টপ ইউর ফাকিং ড্রামা, বিরক্ত লাগছে। সিয়াম হামি তুলে বলে, এগুলো হলো কবিতা, তোর মতো রসকসীন মানুষ বুঝবে না। কাজের কথা শোন, টনির মাইয়া বাইসা আছে, সে আসছে এখানে, জব করতে চায়। কি করবে বল? আকবর চমকায় না, যেন সে জানতো এমনটাই ঘটবে। মনিটরে চলমান ভিডিও পজ করে শান্ত স্বরে বলে, তাকে এখানে ডাক। সিয়াম মাথা নাড়িয়ে কল করে আমানকে। কিছু মুহূর্তের মধ্যেই টিশা সেখানে উপস্থিত হয়। তার সাথে আমানও আসে। টিশা বাইরে থেকে দরজা নক করে মিষ্টি স্বরে বলে, মে আই কাম ইন? সিয়াম অনুমতি দেয়। টিশা এবং আমান ভিতরে ঢোকে। সিয়াম ভুরু কুচকায়। আমানের মুখটা কেমন চকচক করছে। এই মাইয়াকে দেখে আবার প্রেমে পড়ল গেল নাকি? আগুন দিলে হাত পুড়ে হবি ছাই, টুনটুনি পাখি নাই, যার নাম কন্যা হয়ে কেমনে তোর ভাই। আগে আগে নজর সরা, আমি সিয়াম আছি তো, সুন্দর মাইয়া দিব খুঁজে, চিন্তা করিস না তো। এসব ভুরু কুচকে তাকায় সিয়ামের মুখ পানে। কবিতার আগা মাথা কিছুই বোঝেনি সে। আমান চোখের ইশারায় সিয়ামকে থামতে বলে, কিন্তু সিয়াম কি থামবে? কখনোই না। সে দ্বিগুণ উৎসাহে নাক কুচকে বলে ওঠে, আমান পাত দিলি কেন তুই? ইস কি গন্ধ! শালা তুই কি ছাগল পচে খেয়েছিস? কুত্তা মরা গন্ধ কেন ভাই? আমান শুধু চমকায় না, তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে থাকে। কোন দিকে ছুটবে বুঝতে পারছে না। টিশা নাক টেনে বোধহয় গন্ধ শোকার চেষ্টা করলো, কি জানি। তবে সিয়াম আবার বলে ওঠে, সুন্দরী মেয়ে দেখলে পাত কন্ট্রোলে আসেই না। আমানকে আর কি বলবো, আমিও একবার আলিয়া ভাটের সামনে পেতে দিয়েছিলাম। থাক, ব্যাপার না, একটা গন্ধপাতি তো দিছে আমার বন্ধু, হাগু তো আর করে দেয় নাই। টিশা কিছু মনে করে না, ঠিক আছে। একবার নিজের পায়ে জুতো জোড়া খুলে এবং মুহূর্তেই সেটা ছুঁড়ে মারে সিয়ামের দিকে। সিয়াম সেটা ক্যাচ ধরে এক দৌড়ে চলে যায়। আমানও পেছনে পেছনে যায়। শালা মান সম্মান আজকে ধুলোয় মিশে দিয়েছে। দুই শয়তান বের হতেই আবার তাকায় তিশার মুখ পানে। একটু হাসার চেষ্টা করে বলে, টিশা রাইট? তিশা মাথা নাড়িয়ে বোঝায়, হ্যাঁ, মানুষ খুন করে পাপের বোঝা বাড়াতে চাই না। দ্যাটস ওয়াই তোমাদের বাঁচিয়ে দিয়েছি, বাট এটাই লাস্ট ওয়ার্নিং। তুমি এখানে জব করতেই পারো, বাট আমানের থেকে দূরে থাকবে, ওকে? টিশা আবার মাথা নাড়ায়, ওকে, তুমি যেতে পারো। আহাত কাজ বুঝিয়ে দিবে। টিশা সালাম দিয়ে চলে যায়। ও যেতে আবার মনিটরে পজ করা ভিডিও চালায়। সেখানে দেখা যাচ্ছে লাইটিং করা হচ্ছে চৌধুরী বাড়ির সামনে। ব্যালকনিতে আদ্রিতা মন খারাপ করে বসে আছে, যেন পৃথিবীর সকল দুঃখ তার জীবনে এসে জড়ো হয়েছে। আবার আনমনে বলে ওঠে, আমি আসছি পাখি। সাতসাগর 13 নদী পাড়ি দিয়ে 3000 কিলোমিটার পথ অতিক্রম করে মেঘের উপরে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে তোমার কাছে আমি ফিরে আসব। অসম্মান আর অবহেলা দিয়ে তোমায় ফেলে এসেছি, এবার সসম্মানে গোটা শহর জানিয়ে নিয়ে আসব তোমায়, কথা দিলাম। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন।